Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা আজ হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির একটা ইম্পর্টেন্ট টপিক সেল সাইকেল এবং সেল কিভাবে ডিভিশন হয় এর আগের লেকচারে আমরা অ্যাবাউট সেলের মধ্যে কোন কোন অর্গানিলস আদার্স অর্গানিলস কী প্রেজেন্ট থাকে, তাদের কি ফাংশন, সমস্ত কিছু পড়েছি। আজকে আমরা দেখব যে সেল কীভাবে ডিভিশন হয়, কারণ আমরা সেখানে পড়েছিলাম সেল থিওরি, যেখানে কি দেখেছিলাম যে সেল ডিভিশন হয়, একটা প্যারেন্ট সেল থেকে সেল ডিভিশন হয়, তাই তো। তো সেই সেল কীভাবে ডিভিশন হয়, সেল কি সাইকেলের মধ্যে ডিভিশন হয়, এই সমস্ত জিনিস আজকে আমরা আমাদের এই লেকচারে কমপ্লিট করব। আর এইটা তোমাদের অ্যানাটমির পয়েন্ট অফ ভিউ থেকে যেমন ইম্পর্টেন্ট, সেরকমই আমাদের যখন ফার্মাকোলজি পড়ব সেখানে কেমোথেরাপি এজেন্ট, যেটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ যেখানে আলোচনা করব, সেই অ্যান্টি ক্যান্সার ড্রাগের মেকানিজম অ্যাকশান বুঝতে গেলে এই সেল সাইকেল বা সেল কীভাবে ডিভিশন হয় এইটা কিন্তু পড়তে হবে। কারণ আমরা দেখেছি যে ক্যান্সার কেন হয়, ক্যান্সার এই জন্যেই হয়, সবাই জানি মোটামুটি, যে আনকন্ট্রোল ওয়েতে যদি সেল ডিভিশন হতে শুরু করে তাহলে ক্যান্সার দেখা যায়। আর আমরা এখানে পড়ছি কীভাবে সেল ডিভিশন হয়, তাহলে সেল ডিভিশনের প্রসেসকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আনকন্ট্রোল ওয়েতে যে সেল ডিভিশন হচ্ছে সেটাকে আমরা বন্ধ করতে পারবো। তাহলে একটা ক্যান্সারের সাইটোটক্সিক যে অ্যাকশান, সেগুলো ড্রাগের যে সাইটোটক্সিক অ্যাকশান, এইভাবে কিছু ড্রাগের মেকানিজম পাওয়া যায়, বিভিন্ন হরমোনাল থেরাপি হয়। যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না, কিন্তু এইটাই ফোকাস যে তোমরা শুধু অ্যানাটমির পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে না, কারণ তোমাদের সেকেন্ড ইয়ারে উঠে যখন কোলজি পড়বে, ফার্মাকোলজি, সেখানে কাজে লাগবে ক্যান্সার পড়ার সময় কিন্তু। বুঝে গেল? চলো আজকের লেকচার শুরু করা যাক। আমরা অলরেডি পড়েছি যে ডিসকভার কিনে করেছিলেন সেল, রবার্ট হুক ডিসকভার করেছিলেন ফার্স্ট সেল ইজ এ ডেড সেল। রবার্ট হুক স্যার যিনি ডিসকভার করেছিলেন ফার্স্ট সেল, কিন্তু সেই সেলটা ছিল একটা ডেড সেল। কোথা থেকে ডিসকভার করেছিলেন? কক সেল থেকে। বুঝা গেল? কক সেল থেকে তিনি ডিসকভার করেছিলেন এবং তিনি তার নাম দিয়েছিলেন সেল। সেটা হানি কিউবের মতন দেখতে হয়ে থাকে, এরকম টাইপের, কিন্তু সেটা ডেড সেল। আর যে লিভিং সেল, ফার্স্ট লিভিং সেল ডিসকভার করেছিলেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। বুঝা গেল? ইউজিং ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। অলরেডি আমরা ফার্স্ট লেকচারে কিন্তু দেখেছি, তাই তোমরা অবশ্যই ফার্স্ট লেকচারটা দেখবে, সেলের যেটা ফার্স্ট লেকচার সেটা। এরপরে আসে সেল থিওরি। সেল থিওরিতে সিডেন এবং স্কোয়ান একটা থিওরি দিয়েছিলেন, যেটাকে বলা হয় সেল থিওরি। কী থিওরি দিয়েছিলেন? যে সেল আর বেসিক ইউনিট অফ লাইফ, মানে সমস্ত লিভিং অর্গানিজমের মধ্যে সেল প্রেজেন্ট আছে, যাদের মধ্যে জীবনের অস্তিত্ব আছে তাদের মধ্যে সেল প্রেজেন্ট আছে। কারণ সেল একটা বেসিক ইউনিট অফ লাইফ। আমরা পড়ি না জলই জীবন নয়, সেলই জীবন। কারণ সেল না থাকলে তার মধ্যে জীবনের অস্তিত্ব থাকবে না। যার মধ্যে জীবন আছে, জীবনের অস্তিত্ব আছে, তার মধ্যে একটা হলেও সেল প্রেজেন্ট থাকতে হবে। বুঝা গেল? তো সেইটা হচ্ছে সেল থিওরি। এই কারণে কি বলা হয়? সেলস আর বেসিক ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এই কারণে সেলকে কি বলা হয়? বেসিক ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। পরবর্তীতে এই সেল থিওরিতেই কিছু অ্যাড অন করেন আমাদের রুডলফ ভিরকভ স্যার। এই সেল থিওরি যেটা বললাম এর সাথেই কিছু অ্যাড অন করেন নতুন কিছু জিনিস, যেটা কি, যে সেলস ডিভাইড অ্যান্ড নিউ সেলস আর ফর্ম প্রি এক্সিস্টিং সেল। কি তিনি বলেছেন? যে সেল ডিভাইড হতে পারে এবং যে নিউ সেল, যে নতুন সেল তৈরি হবে, সেটা অলরেডি কোনো প্রি এক্সিস্টিং সেল থেকেই তৈরি হয়ে আসবে। বুঝে গেল? ক্লিয়ার? তো এইটাই আমাদের আজকে পড়বো, যে সেল কিভাবে ডিভাইড হয় এবং সেল সাইকেল। ক্লিয়ার? এবং পরবর্তীতে রবার্ট ব্রাউন স্যার ডিসকভার করেছিলেন নিউক্লিয়াস
1831। আমরা দেখেছি ফার্স্ট লেকচারে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ভ্যাকিউলস, এভরিথিং, নিউক্লিয়াস, সেল ওয়াল, সেল মেমব্রেন, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, সমস্ত জিনিস আমরা পড়েছি। আজ আমাদের যে সেল ওয়ালের যে ডিভিশন, সেলের যে ডিভিশন প্রসেস, কীভাবে নতুন সেল তৈরি হয় একটা পুরনো সেল থেকে, একটা প্রি এক্সিস্টিং সেল থেকে কীভাবে নতুন সেল তৈরি হয়, আজকের আমাদের টপিক সেইটাই। ক্লিয়ার? তো আই হোপ তোমাকে বা তোমাদেরকে আমরা বোঝাতে পারলাম। কি বোঝাতে পারলাম? যে আমাদের আজকে টপিকের বিষয়বস্তুটা কি, আমরা কি পড়তে চলেছি। ক্লিয়ার? চলো টপিকে ফেরা যাক। সেল সাইকেল এবং সেল ডিভিশন। সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন কি বলছেন? অল অর্গানিজম স্টার্ট দেয়ার লাইফ ফ্রম এ সিঙ্গেল সেল। খুবই ইম্পর্টেন্ট লাইন। কোনো লিভিং সেল মানে কাউকে তার জীবনের অস্তিত্ব তৈরি করতে গেলে একটা সিঙ্গেল সেল তার মধ্যে প্রেজেন্ট থাকতে হবে, সেখান থেকেই তার জীবনের অস্তিত্ব তৈরি হবে। মানে একটা সিঙ্গেল সেল প্রথম তৈরি, আমাদের যেমন হিউম্যানের ক্ষেত্রে জাইগোট প্রথম একটা সেল তৈরি হয়েছিল, সেখান থেকেই দেখো আমরা কত ম্যাচিওর হয়েছি। তো কীভাবে হয়েছি? কারণ সেই একটা সেল ডিভিশন হয়ে হয়ে আরও অনেক সেল তৈরি করেছে। বুঝা গেল? তাহলে অল অর্গানিজম স্টার্ট দেয়ার লাইফ ফ্রম এ সিঙ্গেল সেল। যে কোনো অর্গানিজম যাদের মধ্যে জীবনের অস্তিত্ব আছে অবভিয়াসলি, তবেই তার কাছে সেল আসবে। তো সে তার লাইফকে স্টার্ট করেছে একটা সিঙ্গেল সেল থেকে। পরবর্তীতে সেই সিঙ্গেল সেল আরও ডিভাইডেড হতে শুরু করেছে। ক্লিয়ার? আর আমরা কি পড়েছি ফার্স্ট লেকচারে? যে সমস্ত সেল কিন্তু ডিভিশন হয় না। যেমন বিশেষ করে যে নিউরনের যে সেল আছে বা হার্ট কার্ডিয়াক যে সেল আছে, তাদের মধ্যে কিন্তু লিস্ট আছে প্রপার্টি সেল ডিভিশন করার, লিস্ট রিজেনারেটিভ প্রপার্টি তাদের মধ্যে, তাদের সেল বেশি ডিভিশন হয় না। বুঝা গেল? নেক্সট কি পয়েন্ট? গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য সেল। গ্রোথ করবে এবং রিপ্রোডাকশানেও পার্টিসিপেট করে, যেটা ক্যারেক্টারিস্টিক অফ সেল। তাহলে সেলের কী কী ক্যারেক্টারিস্টিক আছে তারা এইমাত্র পড়লাম আমরা। তারা গ্রোথ করে করে তৈরি করে একটা অর্গানিজমকে, আরও ডেভেলপ করে, এবং কি তার রিপ্রোডাকশান সিস্টেমেও কাজ করে। আমরা পরবর্তীতে দেখব কীভাবে সেল রিপ্রোডাকশান সিস্টেমেও কাজ করে। বুঝা গেল? তাহলে সেল যেমন জীবনের যার অস্তিত্ব আছে, সেই সেল তার কি ক্যারেক্টারিস্টিক আছে? সে গ্রোথ করতে পারে এবং তার রিপ্রোডাকশান প্রপার্টিও আছে। অল সেল প্রডিউস বাই ডিভাইডিং ইন্টু টু। বুঝা গেল? তাহলে সমস্ত সেল নয়, এখনও বলছি, কিন্তু লেখা আছে সমস্ত সেল। অল সেল মানে সমস্ত সেল, কিন্তু কিছু সব সেল ডিভাইড হয় না। বুঝা গেল? তো অল সেল প্রডিউস বাই ডিভাইডিং ইন্টু টু। বুঝা গেল? তাহলে অল সেল, দুটো সেল, মানে যে কোনো সেল তারা যখন প্রডিউস হবে তারা ডিভাইড হয়ে দুটো সেল তৈরি করবে, সেখান থেকে আরও দুটো এইভাবে সেল একটা থেকে তার সংখ্যায় বাড়তে শুরু করে। ক্লিয়ার? তাহলে সেল কি? সেল একটা কম্পোনেন্ট যে প্রেজেন্ট থাকলে তবে লিভিং অর্গানিজম তৈরি হতে পারে। আর যে কোনো লিভিং অর্গানিজম তৈরি হয়েছে মানেই তার ক্ষেত্রে একটা হলেও সিঙ্গেল সেল থাকতে হয়েছে, সেখান থেকেই তার জীবনের অস্তিত্ব শুরু হয়েছে। এবং এই সেল যে গ্রোথও করতে পারে এবং রিপ্রোডাকশান প্রপার্টিও যার মধ্যে আছে, এবং তারা ডিভাইড হয়ে কি তৈরি করে? দুটো সেল তৈরি করে। এবং প্রতিটা সেলই, একটা সেল ডিভাইড হয়ে দুটো সেল তৈরি করে। যেমন আমরা দেখলাম এই যে একটা সেল ডিভাইড হয়েছে দুটো সেল তৈরি করেছে, আবার এই সেলটাও ডিভাইড হয়ে আবার দুটো সেল তৈরি করবে, আবার এই সেলটাও ডিভাইড হয়ে আবার দুটো সেল তৈরি করবে। এইভাবে সেল সংখ্যায় বাড়তে শুরু করে। এই যে সেল সাইকেল, সেই সেল সাইকেলের লেন্থ
লেন্থ অফ সেল সাইকেল অফ হিউম্যান সেল 24 আওয়ার্স। আমরা হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পড়ছি, মানে আমরা হিউম্যান সেলেই ফোকাস করব কিন্তু। তো একটা হিউম্যান সেল তাহলে ডিভাইড কখন হয়? 24 আওয়ার্সের মধ্যে, বুঝলো? আমাদের যে মানুষের সেল, হিউম্যান সেল, সেই একটা থেকে দুটো হতে 24 ঘন্টার মধ্যে তার এই ডিভিশন হয়ে যায়। ক্লিয়ার? তাহলে লেন্থ অফ সেল সাইকেল অফ হিউম্যান সেল 24 আওয়ার্স, বিভিন্ন পরীক্ষায় এমসিকিউয়ে দেখা যায়। আর কি? সেল ডিভিশন, ডিএনএ রেপ্লিকেশন, সেল গ্রোথ, সিনথেসিস অফ আদার কনস্টিটিউয়েন্টস অফ সেল। সেলের মধ্যে যে সমস্ত আদার কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট থাকে, আদার্স যে অর্গানিলস প্রেজেন্ট থাকে, মাইটোকন্ড্রিয়া, সেল ওয়াল, সেল মেমব্রেন, গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ডিএনএ, সমস্ত কিছুই ডিভিশন হবে। যেমন আমাদের বাড়িতে যখন ধরো তোমরা বাড়িতে দেখেছো, বা যাদের ফ্যামিলিতে দুটো ভাই থাকে, যখন তারা ডিভাইড হয়ে যায়, আলাদা হয়ে যায়, তো বাড়ির প্রতিটা জিনিস তারা কিন্তু সমানভাবে ভাগ করে নেয়। তো সেলও যখন ডিভিশন হবে, তো তার যে মাদার সেল, এইমাত্র দেখলাম প্রি এক্সিস্টিং সেল থেকে সেল ডিভিশন হয়, তো তাকে মাদার সেল বলা হয়। এখানে আমরা এরপর থেকে মাদার সেল কথাটাই ইউজ করব। তো সেই মাদার সেল বা প্যারেন্ট সেলও বলা হয়। তো তার মধ্যে যা যা জিনিস প্রেজেন্ট আছে, এভরিথিং, প্রত্যেকটা জিনিসই কিন্তু দুটো ভাগে ভাগ হবে, তবেই একটা কমপ্লিট সেল ডিভিশন হবে। যতক্ষণ না কমপ্লিট দুটো ভাগে ভাগ হচ্ছে, কিন্তু কেউ কার ডিভিশন মেনে নেবে না। বাড়িতেও দেখেছি আমরা, একটা জিনিস কম বেশি হলে কিন্তু না, আমি মানবো না, আবার ফের ভাগ হোক, এরকম কথা বলা হয়। তো সেরকমই সেলের ক্ষেত্রেও যদি সমানভাবে ভাগ না হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ডিভিশন কমপ্লিট হবে না, সেই সেল ডিভিশনটাই হতে পারবে না। বুঝা গেল? তাহলে সেল ডিভিশন করার জন্যে ডিএনএরও রেপ্লিকেশন হওয়া প্রয়োজন। কারণ আমরা কি বলেছিলাম, সেলের মধ্যে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ এরকম স্ক্যাচার্ড অবস্থায় প্রেজেন্ট থাকে, ডিসপার্সড অবস্থায় থাকে, মানে গোটা নিউক্লিয়াস জড়িয়ে সে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেই ডিএনএরও রেপ্লিকেশন দরকার, মানে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হবে, যাকে বলে ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। বুঝলো? আমরা পরবর্তী কোনো লেকচারে ডিএনএ রেপ্লিকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। ডিএনএ রেপ্লিকেশন মানে এখানে জাস্ট এইটুকুন জেনে রাখো, ডিএনএ রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হয়ে যাওয়া, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ। বুঝলো? মানে ধরো ডিএনএ কি ডবল স্ট্যান্ডের ডিএনএ হয়ে থাকে, তো এই ডবল স্ট্যান্ড ডিএনএ থেকে দুটো আলাদা আলাদা এরকম ডিএনএ তৈরি হয়ে যাবে। বুঝা গেল? এটাকে বলে ডিএনএ রেপ্লিকেশন। তার সাথে সেল গ্রোথ হতে শুরু করে, সিনথেসিস অফ আদার কনস্ট্যান্ট সেল, এইমাত্র বললাম। তো এই জিনিসগুলো দরকার যদি একটা সেল ডিভিশন হয়, যেগুলো একটা সেল সাইকেলের মধ্যে পড়ে। বুঝা গেল? আর কি হয়? ইন সেল সাইকেল সেল গ্রোথ মানে সাইটোপ্লাজমিক ইনক্রিজ। সেলের মধ্যে সাইটোপ্লাজম, একটা সেল, তার ভিতরের যে ওয়াটারি বা জেলি লাইক যে স্ট্রাকচারটা প্রেজেন্ট আছে, তাকে কী বলা হয়? সাইটোপ্লাজম। তো সেই সাইটোপ্লাজমের গ্রোথ কিন্তু দরকার। তো ইন সেল সাইকেল সেল গ্রোথ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, মোস্ট ইম্পর্টেন্ট। একটা সেল সাইকেলে সেলের গ্রোথ হওয়া কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। আমরা একটু পরে এই সেল সাইকেল পড়বো, এটা সেল সাইকেল। তো এই সেল সাইকেলের প্রতিটা যে দেখতে পাচ্ছি আমরা, এই G1, S, G2, তো এই প্রতিটা ফেজেই কিছু না কিছু নতুন জিনিস তৈরি হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে যেটা কমন, কি কমন? এই সেলের গ্রোথ, কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস। এই যে মাত্র দেখলাম, এখানে G1 ফেজেও কিছু নতুন জিনিস তৈরি হয়, S ফেজেও কিছু নতুন জিনিস তৈরি হয়, G2 ফেজেও কিছু নতুন জিনিস তৈরি হয়, এবং M ফেজেও কিছু নতুন জিনিস তৈরি হয়। কিন্তু এই প্রতিটা ফেজে একটা জিনিস কমন, সেই কমনটা কি? সেলের গ্রোথ। বুঝা গেল? তাহলে যদি বলে পরীক্ষায় যে ইন সেল সাইকেল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অ্যান্সার কী হবে তখন? সেল গ্রোথ। ইন সেল সাইকেল সেল গ্রোথ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস।
তার সাথে ইম্পর্টেন্ট ডিএনএ সিনথেসিস অকার্স অনলি স্পেসিফিক স্টেজ অফ সেল সাইকেল কল্ড এস ফেজ। এই যে এস ফেজ দেখতে পাচ্ছি এই ছবিতে, এই যে এস ফেজ, এই এস ফেজেই কেবলমাত্র ডিএনএ সিনথেসিস হয়, বুঝা গেল? ডিএনএ সিনথেসিস অন্য কোনো ফেজে হয় না, স্পেসিফিক্যালি এস ফেজেই ডিএনএর সিনথেসিস হয়ে থাকে। ইম্পর্টেন্ট এই দুটো কোর্স। অল ইভেন্টস আর কোঅর্ডিনেটেড অ্যান্ড আন্ডার জেনেটিক কন্ট্রোল। জেনেটিক ক্যারেক্টারিস্টিক ক্যারি করতে হবে, মানে যে মাদার সেল থেকে নতুন দুটো সেল তৈরি হচ্ছে ডিভিশন হয়ে, এই মাদার সেলের মধ্যে যা ক্যারেক্টারিস্টিক আছে, তাদের যে ডটার তৈরি হয়েছে ডটার সেল, তার মধ্যেও কিন্তু সিমিলার সেম টাইপের ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, যেটা কি বলে জেনেটিক ক্যারেক্টারিস্টিক, বুঝে গেল? যেমন আমাদেরও হয়ে থাকে, বাবা মায়ের সাথে মিল থাকে, সেরকম সেল গ্রোথ হতে গেলে যে নতুন সেল তৈরি হচ্ছে, তাদের ক্যারেক্টারিস্টিক, তাদের যে মাদার সেল আছে তার মতনই হতে হবে, আলাদা হবে না। তার কারণ আলাদা হবেই কি করে, কারণ এখানে যে ডিএনএ প্রেজেন্ট আছে, মাদার সেলে যে ডিএনএ প্রেজেন্ট আছে, সেই ডিএনএই তার ডটার সেলে আসে। আর ডিএনএ কি? ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, একটা জেনেটিক ইনফরমেশানকে ক্যারি করে নিয়ে যায়, আমরা পড়েছি ফার্স্ট লেকচারে। আর এই কারণেই ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, যাতে মাদার সেলের যে ডিএনএ আছে সেই ডিএনএ ডবল তৈরি হয়ে তাদের দুটো সেলের মধ্যেও চলে যায়, যাতে তারা জেনেটিক্যালি সিমিলার হয়ে থাকে। বুঝতে পারলে? আই হোপ তোমরা বুঝতে পারলে সেল সাইকেল। তো সেল সাইকেলের মধ্যে এই ইভেন্ট হয়ে থাকে, যেখানে হিউম্যান সেল, একটা সেল কমপ্লিট ডিভিশন হতে 24 আওয়ার লেগে থাকে। এরপরে সাইকেলটা বুঝো ভালো করে, খুবই ইম্পর্টেন্ট এগুলো, কিন্তু অ্যান্টি ক্যান্সার পড়ার সময় কাজে লাগবে। তখন ভুলে গেলে একবার রিপিট করে নেবে, একবার রিভিশন লেকচার দেখে নেবে। তো শুরু করে যাক। দেখতে পাচ্ছি আমরা G1 ফেজ, এস ফেজ, G2 ফেজ এবং এম ফেজ। এই এতগুলো ফেজ কমপ্লিট করেই একটা সেল ডিভিশন হয়, বুঝলো? মানে এইমাত্র পড়লাম যে একটা সেল সাইকেল 24 আওয়ার সময় লাগে। তো একটা সেল এই পুরো প্রসেস কমপ্লিট করে, প্রথমে সে G1 ফেজ, তারপর এস ফেজ, তারপর G2 ফেজ, তারপর এম ফেজ। এই প্রতিটা ফেজ সে কমপ্লিট করে কত ঘন্টার মধ্যে? 24 আওয়ার্সের মধ্যে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট কি জানো? এই G1 এস G2 ম্যাক্সিমাম টাইম এরাই নিয়ে নেয়, আর এম ফেজ তো খুব কম সময় নিয়ে থাকে। অ্যাপ্রক্সলি আমি যদি দেখি যে G1 এস G2 এরাই 23 আওয়ার্স নিয়ে নেয়, বাকি 1 ঘন্টার মধ্যে এম ফেজ কমপ্লিট হয়, বুঝা গেল? তো এরা খুব লেন্থি প্রসেস, G1 এস এবং G2 ফেজ, যাদেরকে বলা হয় ইন্টারফেজ। কী বলা হয়? ইন্টারফেজ। দেখো তাহলে কি পড়ে আসলাম প্রথমেই, যে সেল গ্রোথ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। তো অবভিয়াসলি G1 ফেজেও সেলের গ্রোথ হবে, এস ফেজেও সেল গ্রোথ হবে এবং G2 ফেজেও সেল গ্রোথ হবে। G1 ফেজের তাহলে কমন কি ক্যারেক্টারিস্টিক আছে? এই G1 ফেজে সেল গ্রোথ যেমন হয়, তার সাথে সেলের মধ্যে যে আদার যে কম্পোনেন্ট প্রেজেন্ট আছে, এইমাত্র পড়েছিলাম মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে গলগি অ্যাপারেটাস থেকে শুরু করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সমস্ত কিছু, লাইসোজোম, সমস্ত কিছু আদার্স যে জিনিসপত্র আছে, নিউক্লিয়াস, সমস্ত কিছু ডিভিশন হওয়া দরকার, কিন্তু এই নিউক্লিয়াসের ডিভিশন হয় না। নিউক্লিয়াসের ডিভিশন এই এম ফেজে হয়, কারণ এইমাত্র আমরা দেখলাম একটা এক্সাম্পল, যেখানে কি পড়লাম যে মাদার সেলের মধ্যে যা জিনিস আছে, মাদার সেলে কি একটা সেলের মধ্যে কী কী প্রেজেন্ট থাকে, এরাই সব প্রেজেন্ট থাকে, আমরা দেখেছি ফার্স্ট লেকচারে। তো মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, সমস্ত কিছু কি হয়? ডুপ্লিকেট হতে শুরু করে।
কিন্তু নিউক্লিয়াস হয় না, নিউক্লিয়াস এই এম ফেজে হয়। আর এস ফেজের কি সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, এস ফেজে ডিএনএ সিনথেসিস হয়, এস ফেজেই ডিএনএ সিনথেসিস হয়, মানে ডিএনএ রেপ্লিকেশন, মানে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন কেবলমাত্র এস ফেজেই হয়ে থাকে। ক্লিয়ার? এবং যে G2 ফেজ, এই G2 ফেজে যদি কোনো সেল অর্গানেলস ডুপ্লিকেট না হতে পারে, তারা ডুপ্লিকেট হয়। তার সাথে বিভিন্ন টাইপের এনজাইম, বিভিন্ন টাইপের প্রোটিন, আরএনএ, এই সমস্ত জিনিস সিনথেসিস হয়, এই সমস্ত জিনিস সিনথেসিস হয়। বুঝা গেল? তাহলে G2 ফেজে কী হয়ে থাকে, যদি কোনো সেল অর্গানেলস ডুপ্লিকেট না হয়, তার ডুপ্লিকেশান কমপ্লিট হয়, তার সাথে বিভিন্ন টাইপের এনজাইম সিনথেসিস হয় এবং আরএনএ এবং প্রোটিন সিনথেসিস হয় এই G2 ফেজে। এবং তার সাথে কী হয়, সেল যে এই এম ফেজে যাবে, যাকে বলা হয় মাইটোসিস, এম ফেজকে বলা হয় মাইটোসিস, মাইটোসিস। তো এম ফেজে নিউক্লিয়াসের ডিভিশন হয়। বুঝে গেল? তো সেলকে এম ফেজে পাঠানোর জন্য কমপ্লিট প্রিপারেশান হয়ে থাকে। দেখো লেখা আছে প্রিপারেশান ফর মাইটোসিস। G2 ফেজে তাহলে কি হয়, সেলকে মাইটোসিস ফেজে পাঠানোর জন্যে তাকে পুরো কমপ্লিট রেডি করে নেওয়া হয়। বুঝা গেল? তো G2 ফেজ কমপ্লিট হলে সেই সেল এম ফেজে এন্ট্রি করবে এবং এম ফেজে এন্ট্রি করার পর, মানে একটা সেল তাহলে দুটো সেলে কমপ্লিট হয়ে গেল, এম ফেজে এন্ট্রি করলো, এম ফেজ কমপ্লিট হয়ে যাওয়া মানেই একটা সেল দুটো সেলে ডিভাইড হয়ে যাওয়া। এরপর এই যে দুটো সেল তৈরি হয়েছে, এরা আবার ডিভাইড হবে, হতেও পারে নাও ডিভাইড। বুঝা গেল? তো যদি ডিভাইড না হয় তাহলে সে চলে যাবে G0 ফেজে, যাকে বলা হয় রেস্টিং ফেজ। আর যদি ধরো আমি কোথার কথা ধরলাম, একটা সেল সে ডিভিশন হয়ে দুটো সেল তৈরি করছে, এই সেলটা ডিভিশন হবে না, সে তাহলে কোন সাইকেলে যাবে, G0, এবং এই সেলটা আবার ডিভিশন হয়ে দুটো সেল তৈরি করবে, তার মানে এই সেলটা আবার G1 ফেজ এন্ট্রি করবে, সেখান থেকে এস ফেজ, G2 ফেজ, এইভাবে সাইকেল কমপ্লিট করবে। তো প্রতিটা সেল যারা ডিভিশন হয় তারা কিন্তু এই সাইকেল ফলো করে, এবং কোন সাইকেলে কোন কোন জিনিস হয় মনে রাখতে হবে, কারণ আমাদের ইম্পর্টেন্ট ইন ফিউচার ফার্মাকোলজি পড়ার সময়। চলো দেখো ইন্টারফেজ, ইন্টারফেজের মধ্যে তাহলে কী কী পড়ে এইমাত্র দেখেছিলাম, G1, এস এবং G2 ফেজ, এই তিনটে ফেজকে বলা হয় ইন্টারফেজ। আর G0 ফেজকে কী বলা হয়, রেস্টিং ফেজ। আমরা সেল ডিভিশন করছি, তো রেস্টিং ফেজে যাওয়া মানে কি, সেল সেখানে ডিভিশন হবে না, তো ওইখানে আমরা ফোকাস করছি না, ফোকাস করছি আমরা G1 এস G2 ফেজকে, যাদেরকে একসাথে কি বলা হয়, ইন্টারফেজ। কি বলছে, রিপ্রেজেন্ট ফেজ বিটুইন টু সাকসেসিভ এম ফেজ, দুটো এম ফেজের মধ্যে। কারণ কি, একটা সেল প্রথমে G1 ফেজে যাবে, তারপর এস ফেজ, তারপর আবার G2 ফেজ এবং আবার এম ফেজ, আবার সে G1 ফেজে আসবে, আবার সে একটা এম ফেজে আসবে। তো দুটো এম ফেজের মাঝের ফেজ হচ্ছে এরা। বুঝে গেল? এম ফেজের মাঝে যখনই এম ফেজ আসবে তার আগে কিন্তু G1 এস G2 ফেজ কমপ্লিট হবে, তারপরেই সে এম ফেজে যাবে। এইমাত্র দেখে আসলাম সেল সাইকেলে। তো এদেরকে কি বলা হয়, G1 এস G2 ফেজে কী ফেজ বলা হয়, কী ফেজ বলা হয়, ইন্টারফেজ বলা হয়। যারা কি রিপ্রেজেন্ট করে বিটুইন সাকসেসিভ ফেজ টু এম ফেজের মধ্যে যে ফেজ, সেটাকে এটা রিপ্রেজেন্ট করে, দুটো এম ফেজের মধ্যের ফেজেরা। লাস্ট মোর দ্যান 95% অফ ডিউরেশন অফ সেল সাইকেল। এইমাত্র বলে আসলাম একটা সেল, হিউম্যান সেল 24 আওয়ার্সে ডিভিশন হয়। এই ইন্টারফেজ যেখানে G1 এস G2 ফেজ, এরাই তার মধ্যে 23 আওয়ার্স নিয়ে নেয়, বাকি 1 ঘন্টার মধ্যে এম ফেজ কমপ্লিট হয়ে যায়। বুঝা গেল?
তাহলে লাস্ট মোর দ্যান 95% অফ ডিউরেশন অফ সেল সাইকেল, যেটা বলে আসলাম। নেক্সট, সেল গ্রোথ, ডিএনএ রেপ্লিকেশন অকার্স হিয়ার, বলে আসলাম যেখানে সেল গ্রোথ হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়? এস ফেজে হয়ে থাকে। সেল প্রিপেয়ার ফর ডিভাইড, এখানে সেল কি হয়? প্রিপেয়ার ফর ডিভাইড। এম ফেজ কি হচ্ছে? অ্যাকচুয়াল সেল ডিভিশন অকার্স, এখানে জাস্ট বিভিন্ন জিনিসের ভাগাভাগি হতে শুরু করে। একটা বাড়িতে সমস্ত জিনিসকে আলাদা আলাদা করে নিয়ে নিল, এরপরে একজন অন্য জায়গায় চলে যাবে, একজন আরেক জায়গায় চলে যাবে, বুঝে গেল? তো সেল ডিভিশন হয়, অ্যাকচুয়ালি সেল ডিভিশন তাহলে কোথায় হয়? এম ফেজে। কিন্তু ইন্টারফেজে কী হয়? সেলকে ডিভিশন করার জন্য পুরো প্রিপেয়ার হয়। সমস্ত কিছু যারা একটা সেলে প্রেজেন্ট ছিল, প্রতিটা জিনিসকে ডুপ্লিকেট করা হয়, বুঝে গেল? যাতে তারা সমান ভাগ পায়, যে নতুন দুটো সেল তৈরি হবে যাতে তারা সমান ভাগ পায়, বুঝলো? তার আগেই প্রিপারেশানটা সমস্ত কিছু এই ইন্টারফেসে হয়ে থাকে। লাস্ট ফর অ্যাবাউট 1 আওয়ার ইন ডিভাইডিং হিউম্যান সেল, বুঝলো? যেটা এইমাত্র বলে আসলাম। স্টার্ট উইথ ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস মিনস নিউক্লিয়াস ডিভিশন, এবং এন্ডস উইথ সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের ডিভিশন। তাহলে এম ফেজের স্টার্ট কী করে হয়? ক্যারিওকাইনেসিস দিয়ে, যেখানে নিউক্লিয়াসের ডিভিশন হয়, এবং এন্ডস কীভাবে হয়? সাইটোপ্লাজমের ডিভিশন দিয়ে, যাকে বলে সাইটোকাইনেসিস। ক্লিয়ার? আমরা সমস্ত কিছুই পড়ব এক একটা করে, সমস্ত পয়েন্ট ডিসকাস করবো, কাকেও ছেড়ে দেব না। চলো নেক্সট স্লাইড। G1 ফেজ, তাহলে এখানে দেখতে পাচ্ছি G1 ফেজ, G2 ফেজ, এস ফেজ। এটা কি? এইমাত্র বলে আসলাম, ভাবো এদের কি বললাম? ইন্টারফেজ। আর G0 ফেজে কী বলা হয়? রেস্টিং ফেজ। দেখো যেগুলো বলে আসলাম সেগুলো এখানে লেখা আছে ভালো করে। G1 ফেজে কি হয়? ইন্টারভাল বিটুইন মাইটোসিস ইনিশিয়েশন অ্যান্ড ডিএনএ রেপ্লিকেশন। এম ফেজ, তারপর G1 ফেজ, তারপর এস ফেজ, তারপর G2 ফেজ, তারপর আবার এম ফেজ, তাই তো? তাহলে G1 ফেজ কার কার মধ্যে পড়ছে? এম ফেজ, যাকে মাইটোসিস ফেজ বলা হয়, এবং এস ফেজ। দেখো সেটাই লেখা আছে। এস ফেজে কী হয়? ডিএনএ সিনথেসিস বা ডিএনএ রেপ্লিকেশন, সেইটাই লেখা আছে। দেখো ইন্টারভাল বিটুইন G1 ফেজ, ইন্টারভাল বিটুইন মাইটোসিস অ্যান্ড ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন মানে এস ফেজ। এম ফেজ আর এস ফেজের মাঝের ফেজ হচ্ছে G1 ফেজ, যেখানে কি হয়? সেল ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড গ্রো কন্টিনিউয়াসলি। সেল প্রতিটা ফেজেই কন্টিনিউয়াসলি কিন্তু গ্রোথ হতে শুরু করে, প্রতিটা ফেজে গ্রোথ হয়, যেটা প্রথমে বলেছি। সেল গ্রোথ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এবং সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ মানে কি? সেলের যে ফাংশান প্রতিটা জিনিসের, ফার্স্ট লেকচারে দেখেছি যে মাইটোকন্ড্রিয়ার কী কাজ, লাইসোজোমের কী কাজ, গলগি অ্যাপারেটাসের কী কাজ, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কী কাজ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কী কাজ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কী কাজ, সেল ওয়ালের কী কাজ, সেল মেমব্রেনের কী কাজ, এদেরকেই বলা হয় সেলের মেটাবলিক প্রসেস। তো সেল ডিভিশন হচ্ছে মানে এই নয় যে সেলের সমস্ত মেটাবলিক প্রসেস বন্ধ হয়ে যাবে, কিছু বন্ধ হবে না, প্রতিটা কাজই করবে, তার সাথে সাথে সেল ডিভিশনও হবে, সেটা এখানে বলা আছে। সেল ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড গ্রো কন্টিনিউয়াসলি। মোস্ট অর্গানিলস ডুপ্লিকেট হিয়ার, বুঝা গেল? তো যে সমস্ত সেলের মধ্যে জিনিস প্রেজেন্ট থাকে তারা এখানে ডুপ্লিকেট হয়। G1 ফেজের পর কি ফেজ আছে? এস ফেজ। এস ফেজে কি হয়? সবচেয়ে ইম্পর্টেন্ট ডিএনএ সিনথেসিস অর রেপ্লিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, বিভিন্ন এমসিকিউ দেখা যায় কোশ্চেন। তাহলে এস ফেজের মধ্যে কি ফাংশন আছে? ডিএনএ সিনথেসিস অর রেপ্লিকেশন। ডিএনএ অফ সেল ডবলস ইন অ্যামাউন্ট, বুঝে গেল? ডিএনএ ডবল হয়ে যায়। ডিএনএ রেপ্লিকেশন মানেই একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়ে যায়, মানে ডিএনএর সংখ্যা তাহলে ডবল হয়ে যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমোজোমস নাম্বার রিমেন সেম, কিন্তু ক্রোমোজোম নাম্বার কিন্তু কোনো চেঞ্জ হয় না।
ক্রোমোজোমের কোনো চেঞ্জ হয় না, ক্রোমোজোম সেম থাকে, ডিএনএ ডুপ্লিকেট হয়ে যায়। ক্রোমোজোম কি, ডিএনএ তো তোমরা সবাই জানো, বলে এসেছি। ক্রোমোজোম সম্পর্কে আমরা আজকে পড়ব। তো সেই ক্রোমোজোম কিন্তু সিমিলার থাকে। ক্রোমোজোম কটা প্রেজেন্ট থাকে টোটাল? 46, মানে 23 পেয়ার, এরা পেয়ারে প্রেজেন্ট থাকে। তো সেই এই যে এস ফেজে কিন্তু ডিএনএ, একটা সেলের মধ্যে যদি একটা ডিএনএ থাকে সেই ডিএনএটা ডবল হয়ে যাবে, দুটো নতুন ডিএনএ তৈরি হবে। কিন্তু একটা সেলের মধ্যে 23 পেয়ার ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। তো সেই 23 পেয়ার ক্রোমোজোম ডবল হয়ে 46 পেয়ার কিন্তু হয়ে যাবে না, সে 23 পেয়ারই থাকবে। কেবলমাত্র ডিএনএটা ডবল হবে, বুঝে গেল? ডিএনএও ডবল হচ্ছে, আদার্স যে সমস্ত সেল অর্গানেলস তারাও ডুপ্লিকেট হচ্ছে, কিন্তু তারা G1 ফেজে হয়ে যাচ্ছে। সমস্ত কিছু ডুপ্লিকেট হচ্ছে, মানে ডুপ্লিকেট মানে যে একটা থাকলে দুটো তৈরি হয়ে যাচ্ছে সমস্ত কিছু, কারণ ডিভিশন হতে হবে, সমান ভাগ নিতে হবে সবাইকে। কিন্তু ক্রোমোজোমের কোনো রকম কোনো চেঞ্জ হয় না, তারা সবসময় 23 পেয়ারেই প্রেজেন্ট থাকে। তো আচ্ছা, সেন্ট্রিওল ডুপ্লিকেট ইজ এয়ার, সেন্ট্রিওলও ডুপ্লিকেট হয়। সেন্ট্রিওল কি আমরা পড়ে এসেছি ফার্স্ট লেকচারে, তো সেই সেন্ট্রিওলও ডুপ্লিকেট হয়ে থাকে এখানে। নেক্সট ফেজ কি আসে? G2 ফেজ, সেল গ্রোথ কন্টিনিউয়াস, এটা তো প্রথমেই বলে দেওয়া হয়েছে। প্রোটিন আর সিনথেসিসড ইন প্রিপারেশন অফ মাইটোসিস, তার সাথে আরএনএ সিনথেসিস। কেন আরএনএ যদি সিনথেসিস না হয় কি হবে? প্রোটিন কি সিনথেসিস হবে? প্রোটিন সিনথেসিস হবে না। আর আরএনএ কোথা থেকে তৈরি হয়? আরএনএও ডিএনএ থেকে তৈরি হয়। আরএনএ ডিএনএ থেকেই তৈরি হয় আরএনএ, যাকে কি বলে? ট্রান্সক্রিপশন প্রসেস। যেখানে কোন এনজাইম কাজ করে? ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ। তো আরএনএও সিনথেসিস হতে হবে, কারণ এই আরএনএই প্রোটিন সিনথেসিসে পার্টিসিপেট করে, বুঝে গেল? নেক্সট G0 ফেজ। G0 ফেজ মানে সেল দ্যাট ডু নট ডিভাইড। প্রথমেই বলে আসলাম, যেই সেল আর ডিভাইড হবে না সে G0 ফেজে চলে যাবে। যেমন এক্সাম্পল হচ্ছে হার্ট সেল, নার্ভ সেল, যারা ডুপ্লিকেট হয় না। এন্টার দিস ফেজ, যে সমস্ত সেল ডিভাইড হবে না, সেল দ্যাট ডু নট ডিভাইড এন্টার দিস ফেজ, কল্ড রেস্টিং ফেজ। অলরেডি বলা হয়ে গেছে। সেলস আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ বাট ডু নট পলিফেরেট। পলিফেরেট মানে ডিভিশন। প্রথমেই বলে আসলাম, সেলের যা ফাংশন সবসময় হবে, সে ডিভিশন হোক আর না হোক। এখানেও সেম, সেল ডিভিশন হচ্ছে না মানে সে G0 ফেজে চলে গেছে। তা বলে এই নয় যে ওই সেলের যা ফাংশন সেগুলো বন্ধ হয়ে যাবে। সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকবে, কিন্তু সেলটা ডিভাইড হবে না, সেটা হচ্ছে G0 ফেজ। যেমন আমাদের হার্ট সেল এবং বিভিন্ন নার্ভ সেল এই G0 ফেজে এন্ট্রি করে যায়, যারা ডিভিশন খুব কম হয়। আর লিস্ট রিজেনারেটিভ প্রপার্টি আছে হার্ট সেল, নার্ভ সেলের মধ্যে। এইগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেখা যায় যে হুইচ অফ দ্য ফলোয়িং সেল হ্যাভ লিস্ট রিজেনারেটিভ প্রপার্টি। অ্যান্সার এগুলোই হবে, হার্ট সেল, নার্ভ সেল। তো ভালো করে লেকচারকে অ্যাটেন্ড করো এবং তোমাদের কনসেন্ট্রেশনকে ফোকাস করে রাখো। ভালো করে শোনো, কোনো কিছু ভুল হবে না। এক্সামের পয়েন্ট অফ ভিউ কোনো ভুল হবে না। তোমাদের একাডেমিক, তোমাদের বিভিন্ন এন্ট্রান্স এক্সাম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, কোনো জায়গায় কোনো রকম ডাউট কিন্তু একটাও থাকবে না, সমস্ত কিছু ক্লিয়ার হবে। এরপর ফেজ আসছে EM ফেজ, যেটা কি, যেখানে খুব কম সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে। আর 23 আওয়ার্স কে নিয়ে নেয়? এই ফেজগুলো, এই যে ইন্টারফেজ আছে এরাই 23 আওয়ার নিয়ে নেয়, আর 1 ঘন্টার মধ্যে এম ফেজ কমপ্লিট হয়ে যায়। এম ফেজে কী বলা হয়? মাইটোসিস ফেজ। মাইটোসিস আর মিওসিস দুটো জিনিস হয়, কিন্তু আমরা দেখবো লাস্টের দিকে। মাইটোসিস মানে যেখানে কমপ্লিট সেল ডিভিশন হয়, মানে একটা সেল সে আলাদা হয়ে যায়। এর আগে কিন্তু আলাদা হয় না, এই যে ইন্টারফেজ আছে সেখানে কিন্তু আলাদা হয় না, সেখানে সব ডুপ্লিকেট হয়ে যায় সেলের মধ্যে। কিন্তু মাইটোসিস ফেজেই সেল ডিভাইড হয়ে দুটো নতুন সেল তৈরি করে নেয়। ক্লিয়ার? চলো শুরু করা যাক। এম ফেজ সম্পর্কে কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আমরা জেনে নিই।
It involves major reorganization of all component of cell, also called equational division. এইমাত্র পড়ে আসলাম, বললাম যে সমান ভাগ হতে হবে, বুঝলো? এই কারণে এম ফেজকে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। এখানে এসেই সেল সমান ভাগে ভাগ করে নিল। কারণ ধরো এক্সাম্পল হিসেবে দিচ্ছি, একটা সেল, সেখানে একটা মাইটোকন্ড্রিয়া আছে, সেই ডিভাইডার দুটো মাইটোকন্ড্রিয়া তৈরি করেছে। কিন্তু এম ফেজে যে দুটো নতুন সেল তৈরি হচ্ছে, ধরে নাও যে একটা সেলের মধ্যেই দুটো মাইটোকন্ড্রিয়া ছিল, কোনো মাইটোকন্ড্রিয়া পেলোই না, তাহলে সেটা কি ডিভিশন হলো? হবে না। কারণ একেও একটা মাইটোকন্ড্রিয়া দিতে হবে, একেও একটা মাইটোকন্ড্রিয়া দিতে হবে। এই কারণে ইকুয়েশনাল ডিভিশন, সমান ভাগ হতে হবে। আর এই এম ফেজের যেটা স্টার্টিং ফেজ, কি বলেছিলাম ফার্স্টেই, দেখো স্টার্টিং ফেজ হচ্ছে ক্যারিওকাইনেসিস। দেখো লেখা আছে স্টার্ট উইথ ক্যারিওকাইনেসিস মিনস নিউক্লিয়াস ডিভিশন এবং এন্ড উইথ সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের ডিভিশন। এম ফেজ স্টার্ট হয় নিউক্লিয়াসের ডিভিশন দিয়ে এবং শেষ হয় সাইটোপ্লাজমের ডিভিশন দিয়ে। তো ফার্স্ট তাহলে ক্যারিওকাইনেসিস আমরা পড়ব। এই ক্যারিওকাইনেসিস আবার 4টে স্টেজ আছে, তোমরা অলরেডি 11-12-এ পড়েছো। ক্যারিওকাইনেসিস 4টে স্টেজ: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এরকম নয়, সিকুয়েন্স 1 2 3 4। প্রথমে প্রোফেজই হবে, তারপর মেটাফেজ, মেটাফেজ কমপ্লিট হয়ে গেলে অ্যানাফেজ, অ্যানাফেজ কমপ্লিট হয়ে গেলে তারপর টেলোফেজ। প্রোফেজের পর ডাইরেক্ট টেলোফেজ হয়ে যাবে, তারপর আবার মেটাফেজ, তারপর অ্যানাফেজ, এরকম নয়, সিকুয়েন্স ওয়াইজ হয়। প্রথমে প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। ক্লিয়ার? দেখো সেল সাইকেলটা একবার দেখো। দেখো G1 GS G2 আমরা পড়ে নিয়েছি। দেখো এম ফেজে এন্ট্রি করলো, যেটাকে বলা হয় ফার্স্ট হচ্ছে ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস। দেখো ক্যারিওকাইনেসিসের ফার্স্ট ফেজ হচ্ছে প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। টেলোফেজ কমপ্লিট হয়ে গেলো মানে ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়ে গেল। তারপর লাস্ট যেটা ফেজ সেটা সাইটোকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস হবে, যেখানে কি হয় সাইটোপ্লাজমের ডিভিশন হয়। আর ক্যারিওকাইনেসিসে কি হয় নিউক্লিয়াসের ডিভিশন হয়। ক্লিয়ার? তো আমরা এখন ক্যারিওকাইনেসিসের যে ফেজ, প্রতিটা ফেজকে স্টাডি করতে শুরু করব আস্তে আস্তে, এবং তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো। কমপ্লিট সেল ডিভিশন, তোমাদের কোনো রকম কোনো ডাউট আর থাকবে না এই লেকচারটা দেখার পর, বুঝে গেল? তো ক্যারিওকাইনেসিস কোথায় হয়? মাইটোসিস যে ফেজ, এই মাইটোসিস ফেজে তাহলে দুটো প্রসেস বললাম, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। যেখানে সাইটোপ্লাজমের ডিভিশন হয় তাকে বলে সাইটোকাইনেসিস, যেখানে নিউক্লিয়াসের ডিভিশন হয় তাকে বলে ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের কী কী স্টেপ বললাম, কী কী ফেজ আছে, প্রথম থেকে যদি দেখি, প্রথমে প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর আসে অ্যানাফেজ, এবং তারপর কি আসে টেলোফেজ। তো অলরেডি সেলের মধ্যে যা যা অর্গানিল সেগুলো ডুপ্লিকেট হয়ে গেছে, এবারে নিউক্লিয়াস ডুপ্লিকেট হতে শুরু করবে। এবং নিউক্লিয়াস যখন ডুপ্লিকেট হতে শুরু করবে, নিউক্লিয়াস ফার্স্ট লেকচারে মনে করো নিউক্লিয়াসের একটা ডবল মেমব্রেন স্ট্রাকচার, যাকে বলা হয় নিউক্লিয়ার এনভলপ। তার মধ্যে কী প্রেজেন্ট থাকে? ডিএনএ প্রেজেন্ট থাকে। সেই ডিএনএ ছড়িয়ে ছিটে স্ক্যাচার অবস্থায় প্রেজেন্ট থাকে, তাকে কি বলা হয় সেই কন্ডিশনটাকে? ক্রোমাটিন। এবং যখন এই ডিএনএ কনডেন্স হতে শুরু করে দেয়, একটা কয়েল ফর্মে চলে আসে, তাকে কি বলে? ক্রোমোজোম। বুঝে গেল? তাহলে ক্রোমাটিন আর ক্রোমোজোম কিছুই নয়, দুটো আলাদা জিনিস, কিন্তু দুটোতেই ডিএনএ প্রেজেন্ট থাকে। ক্রোমাটিন কাকে বলে?
যখন এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাচার অবস্থায় প্রেজেন্ট থাকে। আর ক্রোমোজোম কাকে বলে? যখন এই নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে তারা কয়েল হতে শুরু করে, পরস্পর এখন কয়েল হতে শুরু করে, আর ছড়িয়ে ছিটিয়ে থাকে না, একটা অ্যালাইন হয়ে শুরু করে, তাকে বলে ক্রোমোজোম। আর আমরা পড়েছিলাম ফার্স্ট লেকচারে যে ক্রোমোজোম দেখা যায় কেবলমাত্র সেল ডিভিশনের সময়, নর্মালি ক্রোমাটিন অবস্থাতেই থাকে। যখন সেল ডিভিশন হতে শুরু করে তখন ক্রোমোজোম তৈরি হয়। এবং এখন আমরা তাহলে দেখলাম সেল ডিভিশন হচ্ছে, সেল ডিভিশন হওয়ার সময় ডিএনএ রেপ্লিকেট হয়ে গেছে, ডিএনএ সংখ্যায় বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু ক্রোমোজোমের সংখ্যা বাড়ে না। ক্রোমোজোম আমরা জানি 23 পেয়ারে প্রেজেন্ট থাকে, 23 পেয়ারে ক্রোমোজোম প্রেজেন্ট থাকে, তো 23 পেয়ারেই ক্রোমোজোম থাকবে, কিন্তু ডিএনএর সংখ্যাটা তখন বেড়ে যাবে। আমরা পড়ে আসলাম এইমাত্র, তাই তো? তো যে প্রোফেজ ফেজ আছে, প্রোফেজ ফেজে কী হবে? এটা একটা সেল যদি হয়, এই সেলের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, তো সেই নিউক্লিয়াসের যে এনভলভ, যে বাইরে মেমব্রেন, সেই মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার হতে শুরু করবে, এবং এই ক্রোমোজোম তখন কনডেন্স, মানে এই যে ডিএনএ আছে তারা কনডেন্স হয়ে ক্রোমোজোম তৈরি করবে, এবং তৈরি করে পুরোপুরি তৈরি করে নেবে না, কিন্তু তৈরি করতে শুরু করে দেবে, এই ফেজে ইনিশিয়েশন হবে, এবং সেই ক্রোমোজোম ছড়িয়ে ছিটিয়ে এরকমভাবে প্রেজেন্ট থাকবে। বুঝে গেল? আর কি হবে? সেন্ট্রোমেয়ার, তারা বিপরীত মেরুর দিকে যেতে শুরু করবে, নিউক্লিয়ার এনভলভ ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে যেগুলো নিউক্লিয়াসের মধ্যে, যেগুলো সমস্ত সেলের মধ্যে প্রেজেন্ট থাকে, আদার্স যে সেল অর্গানিলস যেগুলো অলরেডি ডুপ্লিকেট হয়ে গেছে, তারা সবাই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তারা কিন্তু আবার আসবে, যেটা হচ্ছে টেলোফেজ। প্রোফেজে যা যা জিনিস হবে, টেলোফেজে তার অপোজিট জিনিস হবে। প্রোফেজে নিউক্লিয়ার এনভলভ ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, টেলোফেজে আবার তারা অ্যাপিয়ার হতে শুরু করবে। প্রোফেজে আমাদের যে ডিএনএ আছে সেগুলো কনডেন্স হয়ে ক্রোমোজোম তৈরি করছে, টেলোফেজে এসে সেই কনডেনসেশন ঘটে যাবে, ঘটে যেয়ে আবার ক্রোমাটিন ফর্মে চলে আসবে, মানে সেই যে স্ক্যাচার অবস্থায় আছে সেই ফর্মে চলে আসবে। তার সাথে সমস্ত যে আদার্স যে সেল অর্গানিলস যেগুলো প্রোফেজ ফেজে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, তারাও আবার টেলোফেজে ফিরে আসবে। তো প্রোফেজ, তারপর মেটাফেজে কী হবে? এই যে ক্রোমোজোমগুলো আছে তারা একটা সেন্টারি অ্যালাইন হতে শুরু করবে, সেন্টার বরাবর, এবং যে সেন্ট্রোমেয়ার আছে এই সেন্ট্রোমেয়ার থেকে তখন ক্রোমাটিড এরমভাবে তৈরি হবে মাইক্রোটিউল, মাইক্রোটিউল এই ক্রোমোজোমের সাথে অ্যাটাচ হতে শুরু করবে, এবং এই মাইক্রোটিউব আবার শর্টেজ হতে শুরু করবে, শ্রিঙ্কেজ হতে শুরু করবে, তারা ছোট ছোট হতে শুরু করবে, তখন এই ক্রোমোজোমগুলো কী হবে? আস্তে আস্তে ডিভাইড হতে শুরু করে দেবে, ডিভাইড হতে এরকমভাবে শুরু করে দেবে। বুঝে গেল? এবং আলটিমেটলি যখন টেলোফেজ, এটা হচ্ছে প্রোফেজ, এটা মেটাফেজ, এটা অ্যানাফেজ, এরপর যখন টেলোফেজ আসবে, টেলোফেজে এই যে ক্রোমোজোমগুলো আছে তারা আবার সেলের মধ্যে দুটোভাবে তৈরি হয়ে যাবে, নিউক্লিয়ার এনভলভ চলে আসবে, সেখানে ডিএনএর মতন এরকমভাবে স্ক্যাচার অবস্থায় চলে আসবে, যেটাকে বলা হয় টেলোফেজ। এবং টেলোফেজের পরের স্টেজ হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস, যেখানে এই সাইটোপ্লাজমের ডিভিশন হবে, তাই তো? সেলের মধ্যে যে ভিতরের যে জিনিসটা ওয়াটারি স্ট্রাকচারে হয়ে থাকে, জেলি লাইক স্ট্রাকচারে হয়ে থাকে, সেই সাইটোপ্লাজমের ডিভিশন হবে এখন। এবং সাইটোপ্লাজম যখন ডিভিশন হয়ে যাবে তখন দুটো সেল তৈরি হয়ে যাবে, সেলের মধ্যে যা যা জিনিস মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, গলগি অ্যাপারেটাস সমস্ত কিছু নিয়েই দুটো সেল তৈরি হয়ে যাবে। একটা সেল ছিল, সেখান থেকে এইভাবে দুটো সেল তৈরি হয়ে যাবে। তো এইভাবেই স্টেজ চলে। চলো শুরু করা যাক, দেখা যাক কি হয়। দেখো প্রোফেজ, যেটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ ক্যারিওকাইনেসিস, তাই তো? এইমাত্র দেখলাম ক্যারিওকাইনেসিস যেখানে নিউক্লিয়াসের ডিভিশন হয় তার ফার্স্ট ফেজ হচ্ছে প্রোফেজ, যেখানে ইনিশিয়েশন অফ ক্রোমোজোমাল বা ক্রোমাটিন কনডেনসেশন। বুঝা গেল?
ক্রোমাটিন মানে কি বললাম, যেখানে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ স্ক্যাচার্ড বা ডিসপার্স অবস্থায় থাকে, তারা কনডেন্স হয়ে শুরু করে কি তৈরি করে, ক্রোমোজোম তৈরি করে। তো সেইটা কি হয়, ইনিশিয়েশন হয় কিন্তু। কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম আর ফর্মড, আস্তে আস্তে ক্রোমোজোম তৈরি হতে শুরু করে এবং সেন্ট্রোজোম বিগ্যান্স টু মুভ টুয়ার্ড অপোজিট পোলস। এই যে আমরা দেখলাম, এই যে সেন্ট্রোজোম অপোজিট পোলে মুভমেন্ট করছে, এই যে সেন্ট্রোজোম, তাই তো। সেন্ট্রোজোম সেলের মধ্যে একটা রেপ্রেজেন্ট থাকে, ডিভিশন হয়ে দুটো তৈরি করে নিয়েছে। তার সাথে কি হয়, সেন্ট্রোজোম রেডিয়েটস আউট মাইক্রোটিউল কল্ড অ্যাস্টার্স। অ্যাস্টার্স কিছু নয়, এই যে আমরা দেখলাম, এই ধরো একটা সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোমে এরকম প্রেজেন্ট থাকে মাইক্রোটিউল, কিন্তু যখন এগুলো ছোট ছোট অবস্থায় থাকে তাকে বলা হয় অ্যাস্টার। এবং যখনই এই অ্যাস্টারগুলো আবার বড় হতে শুরু করে তাকে বলা হয় মাইক্রোটিউল। বুঝা গেল, তাকে বলা হয় মাইক্রোটিউল। তাহলে সেন্ট্রোজোম রেডিয়েটস আউট মাইক্রোটিউলস কল্ড অ্যাস্টার্স। At the end of prophase, all cell organelles and nuclear envelope are disappear. বুঝা গেল, তাহলে নিউক্লিয়ার এনভেলপ কোন ফেজে ডিসঅ্যাপিয়ার হয়, প্রোফেজ ফেজে। তার সাথে সেল অর্গানিলসও কিন্তু ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে। আর কি হয়, সেন্ট্রোজোম তারা মুভ করে অপোজিটস পোলের দিকে। আর ইনিশিয়েশন অফ ক্রোমাটিন কনডেনসেশন স্টার্ট হয়ে যায়, যেটার প্রোফেজ হচ্ছে ক্যারিওকাইনেসিসের ফার্স্ট ফেজ। এরপর আসছে মেটাফেজ। মেটাফেজ কমপ্লিট ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়ার এনভেলপ। যে নিউক্লিয়ার এনভেলপ প্রোফেজ ফেজে ডিসঅ্যাপিয়ার হচ্ছিল, সেটা কমপ্লিট ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এখানে মানে থাকবেই না তার আর অস্তিত্ব। ক্রোমোজোমাল মরফোলজি আর স্টাডিড মোস্ট ইজিলি। বুঝা গেল, কারণ ক্রোমোজোমাল কনডেনসেশন ইজ কমপ্লিটলি। এই যে অ্যানাফেজে প্রোফেজে পড়লাম যে ইনিশিয়েশন হয় ক্রোমাটিন কনডেনসেশন, যেটাকে বলে ক্রোমোজোম ইনিশিয়েশন হয় মানে স্টার্ট হয়। আর মেটাফেজে এসে সেইটা কমপ্লিট হয়ে যায়। যেহেতু ক্রোমোজোমের কনডেনসেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, তো ক্রোমোজোম কেমন দেখতে, তার মরফোলজি কেমন, দেখতে কেমন, সেটা কিন্তু আমরা স্টাডি যদি করতে চাই তাহলে সেটা মেটাফেজ স্টেজেই করতে পারবো। অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এটা, যে ক্রোমোজোমাল মরফোলজি কোন ফেজে স্টাডি করা যায় ইজিলি, কোন ফেজে, মেটাফেজে। অল ক্রোমোজোমস আর অ্যালাইন্ড কল্ড মেটাফেজ প্লেট। বুঝা গেল, কিছু নয়, এই যে পড়লাম, যেখানে ক্রোমোজোমরা সেন্টার বরাবর অ্যালাইন হতে শুরু করে দেয়, এই যে জায়গাটা যেখানে অ্যালাইন হয়েছে এই জায়গাটাকেই বলা হয় মেটাফেজ প্লেট। কাইনেটোকোর আর অ্যাটাচ উইথ স্পিন্ডেল ফাইবার। স্পিন্ডেল ফাইবার মাইক্রোটিউবুলারি পার্ট। মাইক্রোটিউবুল মাত্র এইমাত্র দেখলাম, সেই মাইক্রোটিউবুলের পার্ট হচ্ছে স্পিন্ডেল ফাইবার। সেই স্পিন্ডেল ফাইবার কি করে, এই কাইনেটোকোরের সাথে অ্যাটাচ হতে শুরু করে। কাইনেটোকোর কোথায় পেছন থেকে, ক্রোমোজোমে পেছন থেকে এইভাবে অ্যাটাচ হতে শুরু করে। ক্লিয়ার? ক্রোমোজোম কেমন দেখতে হয়ে থাকে, ক্রোমোজোম যদি একটা স্ট্রাকচার আমরা ড্র করার চেষ্টা করি, ক্রোমোজোম এগুলোকে বলে ক্রোমাটিড। এরকম দেখতে হয় ক্রোমোজোম ক্রোমাটিড। এই যে দেখতে পাচ্ছি এটাকে বলে কাইনেটোকোর। বুঝা গেল, এটাকে বলে কাইনেটোকোর, যেখানেই স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ হতে শুরু করে। আর এর মধ্যে এরকম ডিএনএ প্রেজেন্ট থাকে।
কনডেন্স অবস্থায় ডিএনএ এইভাবে প্রেজেন্ট থাকে। বুঝে গেল? আর যে সেন্ট্রালে যেটা আছে তাকে বলে সেন্ট্রোমেয়ার। সেন্ট্রোমেয়ার, বুঝে গেল? তো ক্রোমোজোম এরকম টাইপের দেখতে থাকে এবং তারা সবসময় পেয়ারে প্রেজেন্ট থাকে, একটা সিঙ্গেল কখনো প্রেজেন্ট থাকে না, পেয়ারে প্রেজেন্ট থাকে। এই কারণে বলা হয় 23 পেয়ার, মানে 46 নাম্বারে 46, টোটাল 23 পেয়ারে প্রেজেন্ট থাকে, সবসময় পেয়ারে প্রেজেন্ট থাকে। এই যে কাইনেটোকোর দেখতে পাচ্ছি, এই কাইনেটোকোরের সাথে স্পিন্ডেল ফাইবার বা মাইক্রোটিউবুল তারা অ্যাটাচ হতে শুরু করে। বুঝলো? ধরো আমি যদি এরকম একটা দেখি ছবি এঁকে, ধরো এইভাবে, এটা একটা ক্রোমোজোম, এটা হচ্ছে তাহলে কি, এই দুটো সাইডে কাইনেটোকোর প্রেজেন্ট থাকে, এরকম অ্যালাইন বরাবর প্রেজেন্ট আছে। তো স্পিন্ডেল ফাইবার, তো স্পিন্ডেল ফাইবার এসে এই কাইনেটোকোরের সাথে এরকমভাবে দুটো মেরুতে অ্যাটাচ হয়। স্পিন্ডেল ফাইবার বা মাইক্রোটিউবুল তারা এই কাইনেটোকোরের সাথে অ্যাটাচ হতে শুরু করে। বুঝা গেল? এই কাইনেটোকোরকে তারপর তারা ডিভাইড হতে শুরু করে। এরপর আসে অ্যানাফেজ, যেখানে কি হচ্ছে, ইচ ক্রোমোজোমস স্প্লিটস সাইমেন্টিয়াসলি ইন্টু টু ডটার ক্রোমাটিড, নাও কল ডটার ক্রোমোজোমস। বুঝা গেল? তারা ডিভিশন হতে শুরু করে দেয় এবং ডটার ক্রোমোজোমস বিগিন মাইগ্রেটিং টুয়ার্ডস অপোজিট ডাইরেকশন। এইমাত্র দেখলাম তারা অপোজিট ডাইরেকশনের দিকে মুভ করতে শুরু করে, এই যে অপোজিট ডাইরেকশানে মুভ করতে শুরু করে দিয়েছে, অপোজিট ডাইরেকশানে মুভ করতে শুরু করে দিয়েছে অ্যানাফেজে। বুঝা গেল? যেখানে ক্রোমোজোমরা কি হয়, মাইগ্রেট করে তারা অপোজিট ডাইরেকশানে মুভিং করতে শুরু করে। সেন্ট্রোমেয়ার স্প্লিট, ক্রোমাটিড সেপারেট অ্যান্ড মুভ টু অপোজিট স্পটস, এটাই লিখেছে, আর কিছু লিখে নেই। দেন টেলোফেজ, টেলোফেজ কি বললাম, যে জাস্ট অপোজিট প্রোফেজ, প্রোফেজে যা যা জিনিস হয়েছিল তার অপোজিট জিনিস এখানে হবে। আর যেটা ফাইনাল স্টেজ অফ ক্যারিওকাইনেসিস, প্রোফেজে কী হয়েছিল, সমস্ত নিউক্লিয়ার এনভলপ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো, দেখো এখানে আবার নিউক্লিয়ার এনভলপ ডেভেলপ এগেন ফর্মিং টু ডটার নিউক্লিয়াই। বুঝা গেল? ওখানে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো, তারা ফের ফর্ম হতে শুরু করলো। নিউক্লিয়াস, গলগি অ্যাপারেটাস, মাইক্রোকন্ডিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যারাও ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো তারা আবার রিফর্ম হতে শুরু করছে। ক্রোমোজোমস ইচ রিচ অপোজিট পোল, লুজ আইডেন্টিটি অ্যান্ড বিকাম ক্রোমাটিন এগেন। মানে কি, ক্রোমাটিন যেখানে ডিসপার্স অবস্থা থাকে আর ক্রোমোজোম যেখানে কনডেন্স অবস্থায় শুরু করে। ক্রোমোজোম কখন তৈরি হয়, যখন সেল ডিভিশন হতে শুরু করে। সেল যখন নিউক্লিয়াসের ডিভিশন কমপ্লিট হয়ে গেছে, তো সেই ক্রোমোজোমও এখন ডিসঅ্যাপিয়ার হয়ে শুরু করে, তারা ফের আবার ক্রোমাটিনে রূপান্তরিত হয়ে যাচ্ছে। বুঝা গেল? তো টেলোফেজ প্রোফেজের অপোজিট ফেজ। আচ্ছা, এটা আমরা পরে দেখছি, আগে সাইটোকাইনেসিসটা পড়ে নিই। এটা ক্যারোকাইনেসিস লেখা গেছে, সাইটোকাইনেসিস হবে, সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিস মানে কি, সেল ডিভিশন ইন্টু টু ডটার সেল বাই সেপারেশন অফ সাইটোপ্লাজম। যখন নিউক্লিয়াসের সেপারেশন হয় তাকে বলে ক্যারিওকাইনেসিস, যখন সাইটোপ্লাজমের সেপারেশন হয় তাকে বলে সাইটোকাইনেসিস। মানে কি হয়েছে তাহলে, ক্যারিওকাইনেসিস শেষ হয়ে যাওয়ার পর কি দেখা গেল, যে এটা একটা যদি সেল হয়, সেলের মধ্যে দুটো নিউক্লিয়াসও এখন তৈরি হয়ে গেছে, যার মধ্যে কনডেন্স অবস্থায় ডিএনএ প্রেজেন্ট আছে। তো এরপর কী হবে, সাইটোকাইনেসিসের সাইটোপ্লাজমের ডিভিশন। তো সাইটোপ্লাজম ডিভিশন কেমন হতে থাকবে, এইভাবে সাইটোপ্লাজমের ডিভিশন হতে শুরু করবে। তারপর এই বরাবর আরও সিঙ্কেজ হতে শুরু করে করে সেপারেট হয়ে যাবে, উপর দিকে একটা হয়ে গেল, নিচের দিকে একটা সেল তৈরি হয়ে গেল। বুঝে গেল?
বুঝা গেল। তাহলে এটা কি, এটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোপ্লাজমের ডিভিশন হয়। তো সাইটোপ্লাজমের ডিভিশন তাহলে সবার শেষ ফেজ। সেল ডিভিশনের যদি বলে ফাইনাল স্টেজ কি, সাইটোকাইনেসিস, যেখানে দুটো ডটার সেল ফর্ম হয়। তাহলে ডটার সেল কখন ফর্ম হয়, সাইটোকাইনেসিসে। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। সেল ডিভিশন তো হয়েই যাচ্ছে প্রথম থেকে, মানে শুরু থেকে G1 ফেজ দিয়ে, কিন্তু সেল কিন্তু ডিভাইড হয়ে দুটো সেল তৈরি করছে না। বিভিন্ন জিনিস ডবল হচ্ছে, কোথাও নিউক্লিয়াস ডবল হচ্ছে, কোথাও বিভিন্ন সেল অর্গানেলস ডবল হচ্ছে, কোথাও ডিএনএ ডবল হচ্ছে, কোথাও এনজাইম তৈরি হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে, আরএনএ তৈরি হচ্ছে, কিন্তু যতক্ষণ না সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে ততক্ষণ সেল তৈরি হচ্ছে না। তো সাইটোপ্লাজমের ডিভিশন হয়ে থাকে সাইটোকাইনেসিস প্রসেসে। তখনই কেবলমাত্র একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়ে যায়, একটা প্যারেন্ট সেল থেকে বা মাদার সেল থেকে টু ডটার সেল আর ফর্মড। বুঝা গেল সাইটোকাইনেসিস। এরপর দেখো এই মাইটোসিসের ডায়াগ্রামটা, যেটা অলরেডি আমরা নিজে আঁকলাম একটু আগে একটা অন্য স্লাইডে। তো এখানে আরও স্পষ্ট বুঝতে পারবে যে এটা মাইটোসিস ইন্টারফেজ, মানে G1 ফেজ কমপ্লিট হয়েছে, এস ফেজ কমপ্লিট হয়ে গেছে, G2 ফেজও কমপ্লিট হয়ে গেছে। G2 ফেজ এ সেলকে প্রিপেয়ার করে দেওয়া হয় যাতে সেল মাইটোসিস প্রসেসে এন্ট্রি করে। তো এই ইন্টারফেজ, এবং ইন্টারফেজের পরেই মাইটোসিসের ফার্স্ট ফেজ হচ্ছে প্রোফেজ, যেখানে কি হয় সমস্ত কিছু দেখো, নিউক্লিয়ার এনভলভ ডিসঅ্যাপিয়ার, দেখো এখানে নিউক্লিয়াসের এনভলভটা প্রেজেন্ট আছে, দেখতে পাচ্ছ, যেখানে ডিএনএ কনডেন্স অবস্থায় হয় না, ছড়িয়ে ছিটে আছে স্ক্যাচার অবস্থায়, যাকে বলা হয় ক্রোমাটিন। এখানে দেখো ক্রোমোজোম তৈরি হতে শুরু করে দিয়েছে, তাই তো দেখো। আর সেন্ট্রোজোম যারা অপোজিট মেরুর দিকে মুভ করছে। মেটাফেসে দেখো সমস্ত ক্রোমোজোম অ্যালাইন হয়ে যেতে শুরু করে দিয়েছে। সেন্ট্রোজোম তারা পুরোপুরি অপোজিট মেরুতে মুভ করে গেছে, এবং এখান থেকে যে মাইক্রোটিউল বা স্পিন্ডেল ফাইবার তারা এসে ক্রোমোজোমের কাইনেটোকোরের সাথে অ্যাটাচ হতে শুরু করে দিয়েছে, এবং তারা পরবর্তীতে অ্যানাফেজে শ্রিঙ্কেজ হয়ে হয়ে ডিভাইড হয়ে দেখো অপোজিট মেরুর দিকে মুভ করছে, দেখতে পাচ্ছ অপোজিট মেরুর দিকে মুভ করছে। এবং পরবর্তীতে দেখো টেলোফেজ, যেখানে এইভাবে আবার নিউক্লিয়ার এনভলভ তৈরি হতে শুরু করে দিয়েছে, বিভিন্ন সেল অর্গানেলসও তৈরি হতে শুরু করে দিয়েছে। এবং এরপরেই যখন সাইটোকাইনেসিস শুরু হবে, এইটা ডিভাইড হয়ে দুটো সেল তৈরি হয়ে যাবে। সেই সেলের মধ্যে এই যে মাদার সেল, তার মধ্যে যা যা জিনিস ছিল, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ডিএনএ, গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এভরিথিং যা ছিল, এবং জেনেটিক ইনফরমেশানও আসছে, কারণ ডিএনএ যেহেতু তো এসেছে, তো সমস্ত কিছু তার ডটার সেলের মধ্যে চলে আসবে। তো একটা সেল থেকে দেখো দুটো সেল তৈরি হয়ে গেল। তো এই প্রসেসটাকেই বলা হয় মাইটোসিস, যেখানে একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়। তাহলে এই মাইটোসিস প্রসেসের সিগনিফিকেন্ট কি, কেন হয়? কারণ প্রতিনিয়ত আমাদের সেল ডিভিশন হতে শুরু করে, যে কারণ সেল ডেথও হয়। আমরা একটা টার্ম পড়েছি প্রথমে, অ্যাপোপ্টোসিস, বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, জিলেটেও দেখা গেছে কোশ্চেন। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ, প্রোগ্রামড এবং কন্ট্রোল ওয়েতে সেলের ডেথ হওয়াকে বলে অ্যাপোপ্টোসিস। প্রোগ্রামড অ্যান্ড কন্ট্রোলড, প্রোগ্রামড এবং কন্ট্রোল সেল ডেথ হওয়াকে বলে অ্যাপোপ্টোসিস। একটা টার্ম আছে নেক্রোসিস, নেক্রোসিসেও সেল ডেথ হয়, কিন্তু সেটা প্রোগ্রাম নয়, আনকন্ট্রোল হয়ে থাকে নেক্রোসিস। সেরকমই সেল ডিভিশনও হয়, এবং যখনই সেল ডিভিশন আবার অ্যাবনর্মালি হয় তখন ক্যান্সার তৈরি হয়ে যায়। আমরা ক্যান্সারে কিন্তু এই সমস্ত থিওরিগুলো কাজে লাগবে তখন। তো ভালো করে মনে রাখো, এই মাইক্রোটিউবুল, সেল ডিভিশন, তো এই সমস্ত জায়গায় ড্রাগ কিন্তু কাজ করে। তো সিগনিফিকেন্ট কি, সেল গ্রোথ অর ডেভেলপমেন্ট, অ্যালো সেল মাল্টিপ্লিকেশন, টিস্যু ফরমেশন, সেল রিপ্লেসমেন্ট, যদি কোথাও সেল ড্যামেজ হয়ে যায়, ডেড সেল হয়ে যায় সেই,
সেই জায়গায় নতুন সেল তৈরির জন্য সেল ডিভিশন দরকার। টিস্যু রিপেয়ার, যদি কোথাও ইনজুরি হয়ে থাকে সেটা হিলিং করার জন্য যে টিস্যু রিপেয়ার হয়, রিজেনারেশন হয়, সেজন্যেও সেল ডিভিশন দরকার। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান, কোনো মানে আমরা নয়, কোনো আদার্স অর্গানিজম তারা এই প্রসেসে মাইটোসিস প্রসেস দ্বারা রিপ্রোডাকশান করে। আমাদের হচ্ছে মাইটোসিস প্রসেসে রিপ্রোডাকশান হয় না আমাদের সেল, আমাদের রিপ্রোডাকশান সেখানে মিওসিস কাজ করে। বুঝলো, মাইটোসিস এনশিওর জেনেটিক্যালি কন্টিনিউটি বাই প্রডিউসিং জেনেটিক্যালি আইডেন্টিক্যাল টু ডটার সেল। টু লিখে দেবে আরও ভালো হবে, টু ডটার সেল। চলো, দুটো ডটার সেল তৈরি করে নেয়, তারা কি হয় জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, ক্রোমোজোম সম্পর্কে একটু জেনে নাও। ক্রোমোজোম হয়ে থাকে টোটাল 23 পেয়ারের। আমরা স্ট্রাকচার একটু আগে পড়লাম, তো টোটাল 23 পেয়ারের ক্রোমোজোম হয়ে থাকে। ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে 20 পেয়ার অপশানে পড়বে ভালো করে, পেয়ার বলেছে না নাম্বার বলেছে। যদি পেয়ার বলে 23 পেয়ার, যদি নাম্বারে বলে 46, কারণ পেয়ার বলতে 23 ইন্টু 2 ইজিক্যাল টু 46। তো টোটাল ক্রোমোজোম আছে 23 পেয়ারের, যার মধ্যে 22 পেয়ার হচ্ছে অটোজোম, যারা এই টিস্যু র্যাপিয়ার কোথাও ড্যামেজ হলে কাজ করে। যার মধ্যে 1 পেয়ার হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 পেয়ার, আর যাকে বলে অ্যালোজোম, অ্যালোজোমও বলা হয় থাকে সেক্স ক্রোমোজোমকে। আর 22 পেয়ার ক্রোমোজোমকে বলা হয় অটোজোম, যারা এমনি ন্যাচারাল যে সেল ডিভিশন সেখানে কাজ করে। সেক্স ক্রোমোজোম হচ্ছে গিয়ে এক্স 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 ওয়াই হয়ে থাকে। এক্স এক্স ফর ফিমেল আর এক্স ওয়াই ফর মেল। মেল সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই আর ফিমেল সেক্স ক্রোমোজোম ডবল এক্স। বুঝা গেল? দেখো, মাইটোসিস আর মিওসিস সম্পর্কে জেনে নাও। মাইটোসিস হচ্ছে ইট অকার সোম্যাটিক সেল, আর মিওসিস হচ্ছে জার্ম সেল, মানে রিপ্রোডাকশান যেখানে হয় যে সমস্ত সেল, সেখানে মিওসিস হয়ে থাকে। এখানে কি হয় নিউক্লিয়াস ডিভাইডেড ইন অনলি ওয়ান্স, এখানে কি হয় নিউক্লিয়াস ডিভাইড টুয়াইস। মানে আমরা কি বললাম এইমাত্র সেল ডিভিশন মাইটোসিস, যেখানে একটা সেল থেকে ডবল সেল তৈরি হয়। এখানে যে ক্রোমোজোম সংখ্যা যদি 2n হয়, এখানেও 2n করে ক্রোমোজোম আসবে, তাই তো? প্রথমেই আমরা পড়লাম ক্রোমোজোমের সংখ্যার কোনো আলাদা হয় না, ডিএনএটা আলাদা হয়ে যায়, ডিএনএ সংখ্যায় বেড়ে যায়, ডিএনএ রেপ্লিকেশান যেহেতু হয়। তো এখানে যদি 2n ক্রোমোজোম থাকে, ডটার সেলেও 2n ক্রোমোজোম আসবে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে যদি কি হয়, যে সেল ডিভিশন হতে শুরু করে, এখানে যদি 2n ক্রোমোজোম থাকে, ডিভিশন হয়ে প্রথমে দুটো, তারপর এরা ডিভিশন হয়ে আবার দুটো করে সেল তৈরি করে। বুঝলো, মানে একটা সেল থেকে 4টে সেল তৈরি করছে, এবং এদের ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়, n হয়ে যায়। 2n থাকলে n হয়ে যাবে। বুঝলো, তাহলে এখানে নিউক্লিয়াসের ডিভিশন কবার হচ্ছে? দুবার হচ্ছে, কারণ 4টে সেল তৈরি হচ্ছে। এখানে 2 ডটার সেল আর ফর্মড, এইমাত্র দেখলাম। আর এখানে দেখো 4টে ডটার সেল, 4 ডটার সেল আর ফর্মড। ডটার সেল আর ডিপ্লয়েড, দেখো 2n, এখানে 2n থাকলে 2n, কিন্তু এখানে কি হয় ডটার সেল হ্যাপ্লয়েড হয়ে যায়, মানে হাফ হয়ে যায়। 2n থাকলে n হয়ে যাবে। ইট অকার্স মোর ফ্রিকুয়েন্টলি, ইটস অকার লেস ফ্রিকুয়েন্টলি। নাম্বার অফ ক্রোমোজোম আর নট চেঞ্জড ইন দ্য ডটার সেল, একই থাকে, এইমাত্র দেখলাম। নাম্বার অফ ক্রোমোজোমস আর রিডিউসড টু হাফ হয়ে যায় ক্রোমোজোম, এখানে 2n থাকলে এখানে n হয়ে যাবে। ইকুয়েশনাল ডিভিশন, রিডাকশান ডিভিশন। ইকুয়েশন ডিভিশন মানে সেম, এখানে যা আছে এখানেও তাই আসছে, আর এর ক্ষেত্রে এখানে যা আছে এখানেও তাই আসছে, কিন্তু ক্রোমোজোম হাফ হয়ে যাচ্ছে, এখানে রিডাকশান বলছে। কিন্তু এখানে কোনো কিছু হাফ হচ্ছে না, সমস্ত কিছু ইকুয়েশনভাবেই ডিভিশন হচ্ছে। তার প্রেন্ট সেলে বা মাদার সেলে যা যা জিনিস আছে সেম তার ডটার সেলে আসছে, এখানে ইকুয়েশন ডিভিশন। কিন্তু এখানে হাফ হয়ে যাচ্ছে ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড, এই কারণে বলা হয় মিওসিস। যেটা কোথায় হয়ে থাকে? জার্ম সেল।
রিপ্রোডাক্টিভ সেলে। নেক্সট স্লাইড। ক্রোমোজোমাল কিছু ডিজিজ দেখা যায়, অ্যাকচুয়ালি জেনেটিক ডিজিজ এগুলো, কিন্তু এখানেই ডিসকাস করে দিচ্ছি এই কারণে কেন বিভিন্ন টাইপের এমসিকিউ এক্সামে দেখা যায় জেনেটিক্যালি ডিসঅর্ডার, যেহেতু ক্রোমোজোমের মধ্যে ডিএনএ বেজান থাকে, তো জেনেটিক্যালি কোনো প্রবলেম আসলে তবেই এই ক্রোমোজোমাল ডিসঅর্ডার দেখা যায়, যেখানে কি হয় ডিউ টু অ্যাবনর্মালিটিস ইন ক্রোমোজোম নাম্বারস অর স্ট্রাকচার। যদি ক্রোমোজোমের নাম্বার বা স্ট্রাকচারে কোনো অ্যাবনর্মালিটি দেখা যায় তাহলে এই ক্রোমোজোমাল বিভিন্ন ডিজিজ দেখা যায়। আর বিশেষ করে দেখা যায় আমাদের যে লাস্ট পেয়ার, ওয়ান পেয়ার যে 6 ক্রোমোজোম পর্যন্ত থাকে, যেখানে বললাম XX ফর ফিমেল এবং XY ফর মেল, এখানেই বিশেষ করে জেনেটিক্যালি প্রবলেমগুলো দেখা যায়। দেখো তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট, ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম কি, ট্রায়োজোমি অফ ক্রোমোজোম নাম্বার 21। ক্রোমোজোম নাম্বার 21 মানে টোটাল 23 পেয়ারের ক্রোমোজোম আছে, যার মধ্যে 22 পেয়ার হচ্ছে অটোজোম, 1 পেয়ার সেক্স ক্রোমোজোম বললাম। তো প্রথম থেকে যদি ক্রোমোজোম নাম্বার থাকে, তো তার মধ্যে 21 যে ক্রোমোজোম পেয়ারটা আছে সেখানে যদি ট্রায়োজোমি দেখা যায় তাহলে সেই কন্ডিশনটাকে বলে ডাউন সিনড্রোম। টার্নার সিনড্রোম কি, টার্নার সিনড্রোম ক্রোমোজোম সংখ্যা কমে যাওয়া, ক্রোমোজোম সংখ্যা কমে যাওয়া, বুঝালো কোথায় হয়, টোটাল 46 ক্রোমোজোম, তার মধ্যে 46, 24 কি অটোজোম মানে সরি আমাদের 24 মানে 22 পেয়ার, যেটা কি বললাম অটোজোম, এখানে কোনো প্রবলেম নেই। 1 পেয়ার যে আছে যেটা সেক্স ক্রোমোজোম, যেখানে দুটো আছে আরও XX নালে XY হবে, তো সেখানে যদি কমে যায় একটা সংখ্যা, তাই তো দেখো ভালো করে দেখো, কমে যাওয়া নাম্বার সংখ্যায় যদি কমে যাওয়া, টোটাল 46 ক্রোমোজোম, কিন্তু এই ক্ষেত্রে হয়ে যাবে টোটাল 45 নাম্বার অফ ক্রোমোজোম, একটা ক্রোমোজোম কমে যাচ্ছে, একটা ক্রোমোজোম কমে যাচ্ছে সংখ্যায়, সেটা কোথার ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, কারণ 44 ক্রোমোজোম যেটা আছে যারা অটোজোম তাদের কোনো কিছু হচ্ছে না, আর যে 1 পেয়ার আছে যেখানে দুটো ক্রোমোজোম আছে তার মধ্যে একটা ক্রোমোজোম থাকছে না, এখানে একটা ক্রোমোজোম কমে যাচ্ছে, তো সেই কন্ডিশনকে বলে টার্নার সিনড্রোম। বিশেষ করে কি হয় যে XX ক্রোমোজোম দেখতে পাচ্ছি ফিমেলদের ক্ষেত্রে, সেই একটা এক্স ক্রোমোজোম থাকে না, কেবলমাত্র XO হয়ে যায়, মিসিং হয়ে যায় একটা X ক্রোমোজোম, এখানে X লেখা আছে, অনেক জায়গায় XO দেখতে পাবে, যেহেতু মিসিং হয়ে যাচ্ছে তো 0 লেখা হয় এই কারণে, বুঝলো। আর 0 বলতে 0 নেই মানে 0, কিন্তু যেহেতু সমস্ত কিছু অ্যালফাবেট তো এই 0 এখানে 0 নয়, এখানে 0 বলতে ওকে ডিনোট করা হয়। আর কি হয়, ক্লিন ফিল্টার সিনড্রোম, যেখানে ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায়, টোটাল 46 ক্রোমোজোম, এখানে হয়ে যায় 47 ক্রোমোজোম, মানে একটা এক্স ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায়, আরও একটা এক্স ক্রোমোজোম সংখ্যা বেড়ে যেয়ে ওই কারণে অনেক মেলদের মধ্যে যে ফিমেল ক্যারেক্টারিস্টিক চলে আসে, সেটা হচ্ছে এই জন্যেই চলে আসে, বুঝে গেল। ক্লিন ফিল্টার সিনড্রোম, যেখানে একটা ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায়, 47 ক্রোমোজোম হয়ে যায়। আর ক্রাই ডু চ্যাট সিনড্রোম, যেখানে ডিলিশন হয়ে যায় ক্রোমোজোম নম্বর 5-এর, ক্রোমোজোম নম্বর 5 যদি কমে যায়, কোনো পেয়ার যদি ডিলিট হয়ে যায় তাহলে এই ক্রাই ডু চ্যাট সিনড্রোম দেখা যায়। ইম্পর্টেন্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এন্ট্রান্স এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে টার্নার সিনড্রোমে কী হয়, টার্নার সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা একটা কমে যায়, সেক্স ক্রোমোজোম যাকে অ্যালোজোম বলা হয়। আর ক্লিন ফিল্টার সিনড্রোম, যেখানে কী হয় ক্রোমোজোম সংখ্যা একটা বেড়ে যায়, XXY হয়ে যায়। আর ডাউন সিনড্রোম কাকে বলে, যেখানে ট্রায়োজোমি দেখা যায় ক্রোমোজোম নাম্বার 21-এ, তাকে বলে ডাউন সিনড্রোম। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, দিস অ্যাবিলিটিস ক্যান লিড টু ভেরিয়াস ফিজিক্যাল, ডেভেলপমেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডিসঅ্যাবিলিটিস। এই যে অ্যাবনর্মালিটি, এর কারণে বিভিন্ন ফিজিক্যাল প্রবলেম দেখা যেতে পারে, বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রবলেম আসতে পারে, বিভিন্ন ইন্টেলেকচুয়াল ডিসঅ্যাবিলিটি শো হতে পারে ক্রোমোজোমাল যদি কোনো রকম কোনো অ্যাবনর্মালিটিস দেখা যায়। ক্লিয়ার? তো এই ছিল আমাদের টোটাল সেল ডিভিশন। আই হোপ তোমরা
ক্লিয়ার করতে পেরেছো অ্যাকচুয়ালি এখানে কি হয়ে থাকে, কোথায় সেল ডিভিশন হয়, কোথায় ডবল হয় বিভিন্ন সেল অর্গানেলস, কোথায় নিউক্লিয়াসের ডিভিশন হয়, ক্রোমোজোম কেমন দেখতে হয়ে থাকে, ক্যারোকাইনাসিস, সাইটোকাইনাসিস, সমস্ত কিছু আমরা সিঙ্গেল লেকচারে কমপ্লিট করেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এবং বুঝতে যদি পারো কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে ড্রপ করো ডাউট তোমাদের, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব সেখানে, বুঝে গেলো। আর এক্সট্রা ইনফরমেশনের জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অ্যাড হয়ে যাও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।